আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস এবং আমাকে নিয়মিত যারা ইউটিউব এবং ফেসবুকে ফলো করেন। ডুপন্ট অ্যানালাইসিস অর্থাৎ একটা অর্গানাইজেশনের রিটার্ন অন ইকুইটি কিভাবে অ্যানালাইজ করা যায়, স্পেশালি আমরা যারা ফাইন্যান্সে পড়ালেখা করি এবং ফাইন্যান্স প্রফেশনে কাজ করি এবং স্টক মার্কেট সহ ইনভেস্টমেন্ট যারা করেন, সেটি হতে পারে প্রাইমারি শেয়ার অথবা কোনো বিজনেস যখন পারচেস করি, তখন ডুপন্ট অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টুল। সো এটা একটা ইন্টারেস্টিং ডিসকাশন। সো আই উইল লাইক টু শেয়ার এ স্মল পিপিটি অন ডুপন্ট। সেটি হচ্ছে আমরা ডুপন্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো বলেছিলাম। ফার্স্ট অফ অল, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি হোয়াট ইজ ডুপন্ট, ডুপন্ট অ্যানালাইসিস ইজ বেসিকলি a return on equity. It also known as DuPont identity, DuPont equation, DuPont framework, DuPont model অথবা DuPont method, যেভাবেই বলেন না কেন বিভিন্ন ভাবেই বলা হয়, is an expression which breaks ROE, return on equity, into three parts. অর্থাৎ স্পেশালি আমরা যদি দেখি টার্নওভার ডিভাইডেড বাই ইকুইটি, এটি হচ্ছে সিম্পল ইকুয়েশন। যখন এই একটা ইকুয়েশনকে আমরা তিনটা ভাগে ভাগ করব, সেই তিনটা ভাগে ভাগ করাকে বলা হয় ডুপন্টের থ্রি পার্ট। The name comes from the DuPont company, একটি অর্গানাইজেশন ছিল that began using this formula in 1920s. 1920 সালের সময় থেকে এটি ইউজ শুরু হয়েছে। DuPont analysis is used to evaluate the component part of a company's return on equity. Return on equity নিয়ে কথা বলে। This allows an investor to determine what financial activities are contributing the most to the change of in ROI. ROI return on equity চেঞ্জের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বড় কন্ট্রিবিউট করে সেই জিনিসটা এখানে অ্যানালাইসিস করা হয়। And investor can use analyze like this to compare the operational efficiency of two similar firm. দুটো কোম্পানির ভিতরে যদি অপারেশনাল এফিসিয়েন্সি কেউ দেখতে চায় তাহলে কিন্তু এটি করা যেতে পারে। সিম্পলিফাইড যদি বলি, ডুপন্ট অ্যানালাইসিস আমরা যদি নেট লাইন বলি, এক কথায় বলি, সেটি হচ্ছে নেট ইনকাম বা নেট প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ শেয়ারহোল্ডার্স ইকুইটি। আর সেটি যদি ব্রেক করি তাহলে ডুপন্ট ইকুয়াল টু হচ্ছে নেট প্রফিট ইনটু অ্যাসেট টার্নওভার ইনটু ফাইন্যান্সিয়াল লিভারেজ। এখন কোশ্চেন হতে পারে যে এই যে আমরা যে কথাটা এখন বলছি যে নেট ইনকাম বাই রেভিনিউ, এটাকে আমরা নেট প্রফিট মার্জিন বলছি। তারপরে আমরা বলছি অ্যাসেট টার্নওভার অর্থাৎ রেভিনিউ বাই এভারেজ টোটাল অ্যাসেট, এবং লাস্ট আইটেম যেটি হচ্ছে সেটা হচ্ছে এভারেজ টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই হচ্ছে এভারেজ শেয়ারহোল্ডার্স ইকুইটি। তাহলে দেখেন আমরা এখানে প্রত্যেকটারই একটা মানে আপসাইড ডাউনসাইড অর্থাৎ ডিভাইড করছি আমরা ডিনোমিনেটর এবং দিয়ে যে ভাগ করছি সেটি হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই রেট রেভিনিউ হচ্ছে নেট প্রফিট মার্জিন। একইভাবে আবার নেট যে রেভিনিউ, সেই রেভিনিউ ডিভাইডেড বাই এভারেজ টোটাল অ্যাসেট হচ্ছে অ্যাসেট টার্নওভার। সো রেভিনিউ এখানে ভাগ করা আছে, একইভাবে এখানে আপার এন্ডে আছে রেভিনিউ, নিচে আছে হচ্ছে এভারেজ টোটাল অ্যাসেট। আবার ফাইন্যান্সিয়াল লিভারেজ মানে হচ্ছে আপনার অ্যাসেটের ভিতরে কতটুকু আপনার ওন ইকুইটি আর কতটুকু লোন, এটাকে লিভারেজ বলা হয়। সো যদি কোনো অর্গানাইজেশন কোনো রকম ব্যাংক লোন ইউজ না করে থাকে তাহলে বলতে হবে সেই অর্গানাইজেশনটা কোনো লিভারেজটা পজিটিভ, কোনো ব্যাংক লোন নাই। আদারওয়াইজ আপনার লিভারেজ রেশিও থাকে যে যতটুকু লোন ইউজ করবেন সেই রেশিওতে লিভারেজ বাড়ে অথবা কমে। সো মোট কথা ফাইন্যান্সিয়াল লিভারেজ হবে টোটাল এভারেজ অ্যাসেট ডিভাইডেড বাই এভারেজ শেয়ারহোল্ডার্স ইকুইটি। সো এখানে রেভিনিউ যদি আমরা ক্রস করে দিই, সিমিলারলি এভারেজ টোটাল অ্যাসেট এবং এভারেজ টোটাল অ্যাসেট ক্রস করলে আলটিমেটলি নেট ইনকাম ডিভাইডেড বাই এভারেজ শেয়ারহোল্ডার্স ইকুইটি। সো এটি হচ্ছে ডুপন্টের এক লাইনের অ্যান্সার। বাট যখন আমরা নেট প্রফিটে রেভিনিউর কত পার্সেন্ট নেট প্রফিট, টোটাল অ্যাসেটের কত গুণ হচ্ছে রেভিনিউ, অথবা এভারেজ শেয়ারহোল্ডার্স এর এগেইনস্ট আপনার অ্যাসেট যত বেশি, এই অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু একটা অর্গানাইজেশনের ওভারঅল ইকুইটির পারফরমেন্স, ইকুইটির এগেইনস্টে কিরকম প্রফিট আছে সেটা আমরা বের করতে পারি। সো নেট প্রফিট মার্জিন এটা ডিসকাশনের কিছু নাই, আমরা বলেছি নেট প্রফিট ডিভাইডেড বাই হচ্ছে টোটাল রেভিনিউ, এটা হচ্ছে নেট মার্জিন। আমরা সেকেন্ড যেটা অ্যাসেট টার্নওভার মানে আমরা বলেছি যে রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট,
এখানে আমরা একটা পপুলার ফর্মুলা আছে যেটাকে বলে লাইট অ্যাসেট মডেল, অর্থাৎ যত কম আপনি অ্যাভারেজ অ্যাসেট ইউজ করে বেশি রেভিনিউ জেনারেট করবেন ততই আপনার জন্য ভালো। অর্থাৎ কম ফিক্সড এবং কম ফিক্সড ইনভেস্টমেন্টে যে যদি আপনি রিটার্ন বাড়াতে পারেন, which is better, এটাকে বলা হয় অ্যাসেট টার্নওভার রেশিও। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফাইন্যান্সিয়াল লিভারেজ। আর ফাইন্যান্সিয়াল লিভারেজ মানে হচ্ছে যে আপনি টোটাল অ্যাসেটের কতটুকু ইকুইটি ফাইন্যান্সিং করছেন আর কতটুকু ডেট ফাইন্যান্সিং করছেন। যদি ফাইন্যান্সিয়াল লিভারেজ ইউজ করেন তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারে ইকুইটি ফাইন্যান্সের সঙ্গে আপনার ডেট ফাইন্যান্সিং আসে। আর ডেট ফাইন্যান্সিং আমরা জানি সেটি হচ্ছে ট্যাক্স শিল্ড তৈরি করে, অর্থাৎ ট্যাক্স সেভিংস হয়। The use of more debt financing leads to higher interest expense, which are tax deductible and create a tax shield that reduce the amount of taxable income. ফলে ট্যাক্স কম দিতে হয়। The company must strike the right balance তাকে between benefiting from the debt financing but not placing excessive leverage on the company where the company's cash flow are insufficient to handle the debt obligations and are now at risk default. অর্থাৎ আমি যে ইকুয়েশনটা এখানে দেখাচ্ছিলাম, আপনি যদি টোটাল অ্যাসেটটা ফাইন্যান্সিং করেন হচ্ছে টোটাল শেয়ার হোল্ডার্স এর ইকুইটি দিয়ে, তাহলে কিন্তু আপনার কোনো লিভারেজ তৈরি হচ্ছে না, কোনো রকম রিস্ক নাই, বাট সঙ্গে সঙ্গে আপনি এখানে কোনো ট্যাক্স সেভিংস পাচ্ছেন না, ট্যাক্স শিল্ড তৈরি হচ্ছে না। সো আপনি টোটাল অ্যাসেটের ভিতরে ডেফিনেটলি ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন ইকুইটি, এবং ডেফিনেটলি ব্যাংক এবং আদার সোর্স থেকে ফাইন্যান্সিং, ডেট ফাইন্যান্সিং ইউজ করা হয়। ডেট ফাইন্যান্সিং ট্যাক্স শিল্ড তৈরি করে। আবার ডেট ফাইন্যান্সিং এত বেশি করা যাবে না যাতে করে অর্গানাইজেশনের এই ইন্টারেস্ট পেমেন্ট করতে করতে বা এই লোনের রিপেমেন্ট করতে করতে অর্গানাইজেশন গুলো সিক হয়ে যায়, মারা যায়। সো এটা সম্ভব না। সো দিস ইজ দ্য বেসিকলি অ্যানালাইসিস অফ দিস পার্ট। এন্ড আমরা একটা ছোট্ট ইন্টারেস্টিং ডিসকাশন দিয়ে আজকে সেশনটা শেষ করব। একটা কোম্পানি যাদের 2004 এবং 2005 এ, সেটি হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত মাইক্রোসফটের কথা বলছি। ইন 2004 and in 2005 Microsoft ROE, return on equity, was 10.9%, মানে almost 11, and in 2005 it is 25.5%। অর্থাৎ হঠাৎ করে 11 থেকে প্রায় 26% জাম্প করলো রেসপেক্টিভলি। হাউ, ওয়াই? সো এটাই বলা হচ্ছে why did Microsoft ROE increase so dramatically over the year? কিভাবে হলো? ইউজ দ্য DuPont অ্যানালাইসিস সিস্টেম। যদি আমরা দেখি ROE হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস, সেলস ডিভাইডেড বাই অ্যাসেট, অ্যাসেট ডিভাইডেড বাই ইকুইটি। তাহলে ওইখানে আমরা মাইক্রোসফটের 2014 এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি সার্চ করতে পারেন, সেখানে আমরা এখানে বিলিয়নের ফিগার দেওয়া আছে। সো 8,000 এর নিচে হচ্ছে 36,000, 36,000 এর নিচে তাদের অ্যাসেট হচ্ছে 94,000, আর 94,000 টাকার অ্যাসেটের এগেইনস্টে 74,000 ইকুইটি, অর্থাৎ খুবই ডেট ফাইন্যান্সিং কম হয়। ফলে এই ইকুয়েশন সলভ করে 10.9% আসছে। ইন 2005 সেটি হচ্ছে আপনার নেট প্রফিট যেখানে ছিল হচ্ছে 8,168, সেটা হয়ে গেছে 12,254, আর যেখানে সেলস ছিল হচ্ছে 36,835, সেটা হয়ে গেছে 39,778 টাকা। সো ডেফিনেটলি একইভাবে এইখানে সেলস ডিভাইডেড বাই অ্যাসেট, সেলস হচ্ছে 39,778, আর এখানে যেটা অ্যাসেট ছিল 94,000, সেইখান থেকে হয়ে গেছে 70,000, এবং অ্যাসেট 70,000 এর জায়গায় ইকুইটি পার্টে আরো কমে গেছে হচ্ছে 48,115। সো এই ক্যালকুলেশন করে এখানে আসছে 25.5%। আপনাদের কোশ্চেন আসতে পারে ইকুইটি এত কেন কমে গেল, সেই ব্যাখ্যাটা এখানে আছে। বেসিকলি মাইক্রোসফটের বেশি করে ডিভিডেন্ড দেওয়া হয়েছিল। ফার্স্ট, মাইক্রোসফট হ্যাড এ লার্জ ইনক্রিজ ইন ইটস প্রফিট মার্জিন। এই প্রফিট মার্জিনটা এই 2014 থেকে 2005 অনেক বেড়ে গেছে, এবং তাদের ক্যাশ ভালো ছিল, ক্যাশ ফ্লো অনেক ভালো ছিল। সেকেন্ড, মাইক্রোসফট পেইড এ বিগ ডিভিডেন্ড। এই যে টাকাটা তাদের যে ইকুইটি ছিল, ইকুইটির ভিতরে আমরা জানি বেসিকলি শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস এবং আদার রিজার্ভ থাকে। তো এই শেয়ার ইকুইটি থেকে, ইকুইটির ভিতরে যেটা রিটেন আর্নিংস আছে, রিটেন আর্নিংস থেকে কারেন্ট ইয়ার প্রফিট এবং আগের বছরের কিউমুলেটিভ প্রফিট থেকে একটা বড় ধরনের ডিভিডেন্ড পে করা হয়েছিল ডিউরিং 2004 and 5। দ্যাটস ওয়াই দিস রিডিউস দ্য অ্যাসেট। তাহলে স্বাভাবিকভাবে ক্যাশও কমে গেছে, অ্যাসেট কমে গেছে, and equity in the firm, which magnified the asset turnover ratio on leverage ratio. So এই জায়গায় এসে দেখা যাচ্ছে যে তাদের রিস্কটাকে মিনিমাইজ হয়েছে, বিকজ লায়াবিলিটি কমে গেছে
ইকুইটি পার্ট থেকে পেমেন্ট হয়ে গেছে, যেহেতু তাদের আর ফার্দার ইনভেস্টমেন্টের প্ল্যান ছিল না, সো তাদের ডুপন্টটা অনেক ইন্টারেস্টিং শো করছে ইন 2005। সো এই একটা রেয়ার এক্সাম্পল দিলাম এ কারণেই যে ওভারঅল প্রফিটেবিলিটি ছাড়াও আপনার এই যে নেট ইনকাম বাই সেলস এবং নেট ইনকাম ছাড়া অ্যাসেট এবং ইকুইটি চেঞ্জ আসলেও বড় ধরনের চেঞ্জ আসতে পারে। আই হোপ দিস এক্সাম্পল উইল হেল্প ইউ টু অ্যানালাইজ ইউর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট as a finance professional, as an investor in the stock market. Thank you. I hope you enjoy this session. Thank you. Assalamu alaikum.